সালের 26শে জানুয়ারি ক্লাস। তো করোনাকালীন এই ক্লাসের আজকে প্রথম ক্লাস হচ্ছে আমার ক্লাস 10-এর ইংরেজি দ্বিতীয় পত্র। তো ইস্পাহানিয়া হাই স্কুলের যে আধুনিক শিক্ষার মাধ্যম অনুসারে যে ক্লাসটা অনলাইন যাকে বলা হয় সেটা আমি শুরু করতে যাচ্ছি। তো আমি জানি বছরের শুরু থেকেই যেমন ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার অনেক বিঘ্ন ঘটছে, তারা হয়তো ক্লাসও পায় না, নিজেরাও বাড়িতে পড়ার হয়তো তেমন কিছু মনেই করে না। তো এই মতো অবস্থায় তাদের বিঘ্ন ঘটছে। তো প্রথম থেকেই দেখা গেছে আমি একটু চাচ্ছি যে শুরু করি, কারণ তারা তো অনেকেই হয়তো ক্লাস না থাকার জন্য অনেক ভুলেই গেছে, সেহেতু আমি আজকে একটু প্রথম থেকেই শুরু করতে চাচ্ছি। তো আজকে আমি শুরু করবো হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে, যদিও ক্লাস 10 তবু। তো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তো ওই পার্টস অফ স্পিচের যে কথাটা সেটা হচ্ছে একটা বাক্যের ভিতরে যতগুলো শব্দ ব্যবহার করা থাকে তাদের প্রত্যেকটাকেই বলা হয় এক একটি পার্ট অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচকে প্রধানত 8টা ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোতে আমি যাচ্ছি না যেহেতু ক্লাস 10। তো আমরা জানি যে গ্রামাটিক্যাল সাইড করাইতে গেলে অনেকগুলো বিষয় আছে জানার মতন, যেগুলো ছাড়া আমরা গ্রামারগুলো করতে পারি না। তার মধ্যে হচ্ছে অ্যাডজেক্টিভ একটা। তো এই অ্যাডজেক্টিভটা যদি আমরা না জানি তাহলে হয়তো আমরা যেমন ডিগ্রি আমরা করতে পারি না। তারপরে আছে নাউন এবং প্রোনাউন। প্রথম দিকে যে কথা বলা হয়েছে সেই নাউন এবং প্রোনাউনগুলো না জানলে আমরা জানতে পারি না কোন শব্দটা একটা সেন্টেন্সের সাবজেক্টের কাজ করছে, তা আমরা বুঝতে পারি না। অবশ্যই এটা আমরা ভাগ করে যদি দেখাই তাহলে দেখা যায় যে সেগুলো কোনটা কোথায় বসে, কিভাবে বসে, তাহলে আমরা একটু বুঝতে পারতাম। তো যাই হোক, সর্বপ্রথমেই আমি একটু শুধু আলোচনা করে যাই, বিস্তারিত হয়তো সময় নাও হতে পারে। যেমন হলো যে বিস্তারিত বললেও হয়তো অনেক ছাত্রছাত্রী আমাদের এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে হয়তো দেখে না। তা আমরা যদিও গুরুত্ব দিয়েই কথাগুলো বলতে চেষ্টা করি। তো যাই হোক, নাউন সম্পর্কে হয়তো ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা সবাই জানে যে যে শব্দগুলো দ্বারা এই পৃথিবীর যা কিছু আছে তাদের নামগুলোকে, যে শব্দগুলো দ্বারা বোঝানো হবে সেই শব্দগুলোকে বলা হবে নাউন। আর নেক্সটের যে কথাটা আছে পার্টস অফ স্পিচে সেটা হচ্ছে প্রোনাউন, যেটা হচ্ছে কি নাউনের পরিবর্তে বসে। আর এই নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে তাদেরকেই প্রোনাউন বলা হয়। এর ভিতরে আবার একটা আসলে সাবজেক্ট ফর্মগুলো। তো এই সাবজেক্ট ফর্মগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্ট। সেগুলো হচ্ছে যেমন আই, উই, ইউ, দে, হি, সি, ইট, এবং যে কোনো নাউন এগুলো যখনই ভার্বের আগে বসানো হয় তখন সেগুলো সাবজেক্টের কাজ করে। এটা বোঝানোর জন্যই আমি এটা লিখলাম যে ভার্বের ঠিক আগে যে শব্দগুলো বসে তাদেরকে প্রোনাউন, নাউন বলা হয়। আর এদের পরিবর্তে
না, এগুলো তো নাউনের পরিবর্তে বসছে, আর এটা শুধু হলো নাউন। তাই যাই হোক, এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট ফর্ম। আর এই নাউন এবং প্রোনাউনের পরে একটা পার্টস অফ স্পিচের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটা কোনো নাউন বা প্রোনাউন কিভাবে, মানে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থাগুলো বোঝানো হয়, সেই শব্দগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভের কিছু কথা এখন হাতে বলবো, সেগুলো হচ্ছে যেমন ছেলেটা খুব মেধাবী, যে দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট। এই সেন্টেন্সে এই বালকটার যে গুণ, যে কথাটা, সেই কথাটা ব্রিলিয়ান্টের মাধ্যমে প্রকাশ পাইছে, সেই জন্য এই শব্দটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা বলছিলাম নাউন এবং প্রোনাউনের দোষ। দোষ বলতে খারাপ দিকটা বোঝানো হয়, আর গুণ হচ্ছে ভালো দিকটা। তারপরে সংখ্যা, যেটা হচ্ছে কাউন্টেবল, গোনা যায় সেটা। আর একটা হচ্ছে পরিমাণ, যেটা গোনা যায় না কিন্তু পরিমাণ করা যায়। যেমন আমরা তরল পদার্থগুলোকে আমরা গুনতে পারি না, সেগুলোকে আমরা কোনো পাত্রের মাধ্যমে বা বাটখারার মাধ্যমে আমরা হয়তো সেটাকে পরিমাণ করে থাকি, সেজন্য পরিমাপ বলা হয়েছে, পরিমাণ বলা হয়েছে। আর লাস্টে বলা হয়েছে হলো অবস্থা। অবস্থা বলতে সেখানে মানুষের থাকতে পারে ফিজিক্যালি যে কন্ডিশনের কথা বলা হয়েছে, অর্থাৎ দৈহিক অবস্থা, মানসিক অবস্থা, শারীরিক অবস্থার কথা বলা হয়েছে, অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ ইকোনমিক্যাল যে কন্ডিশন, সেইগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা এগুলো বোঝায়, সেই শব্দগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ। তো তার মধ্যে আছে ধনী, গরিব, চিকন, মোটা বা শুকনা, তারপরে লম্বা বা ছোট, এই শব্দগুলোকে আমরা জানি অবস্থা বা অ্যাডজেক্টিভ। তারপরে আছে হলো শিক্ষিত, অশিক্ষিত, তারপরে আছে জ্ঞানী, অজ্ঞানী, ধার্মিক, অধার্মিক, এই কথাগুলোকে আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে বলা হয়েছে কোনো মানুষের অবস্থা নিয়ে। এরপর একটা হচ্ছে ভাগ, যেগুলোকে আমরা কি করে থাকি, যেমন একটা জীবের মাঝে যদি, অর্থাৎ একটা জীব দেহে যদি আত্মা বা রূহ না থাকে, তাকে যেমন মূল্যহীন বলা হয়, অর্থাৎ তার কোনো মূল্য নাই, অর্থাৎ সে মারা গেছে, এটা মূল্য। তেমনইভাবে একটা সেন্টেন্সে যখন ভাগ না থাকে, তখন সেই সেন্টেন্সটা ভ্যালুলেস হয়ে পড়ে, অর্থাৎ মূল্যহীন হয়ে পড়ে, তার কোনো মূল্য নেই। সেই জন্য একটা সেন্টেন্সে ভাগের গুরুত্ব অপরিসীম বা যথেষ্ট, তাকে বলা হয়েছে। তো আমরা একের পরে বলতে চাইছি যদিও, তো ক্লাস 10-এর জন্য এত বলা হতে প্রয়োজন নেই, তারা অনেক হয়তো জানে, তবুও আমাদের বলার কথাটা আমরা বলে যাব। তো আমি আজকে এই পার্টস অফ স্পিচ এখন এবার নিয়ে অন্যটাতে যাব, সেটা হচ্ছে ডিগ্রি। আচ্ছা, ডিগ্রিটা হচ্ছে কি? ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে কম্পেয়ারটা, অর্থাৎ কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি। অ্যাডজেক্টিভের যে তুলনা, এই তুলনাকে তিনভাবে করা হয়েছে, সেটা হচ্ছে, বা গুণটাকে তিনভাবে প্রকাশ করা হয়েছে, সেটা হলো সাধারণ গুণ। এরপরে বলা হয়েছে আরেকটু বেশি, সেটা হচ্ছে কম্পারেটিভ। প্রথমটা ছিল পজিটিভ, দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ। আর সর্বোচ্চ যেটা, সেটাকে বলা হয়েছে সুপারলেটিভ। সুপারলেটিভ হলো সর্বোচ্চ, মানে হয়তো কারোর দোষ আছে কিন্তু সাধারণ দোষ, তারপরে যদি আর একটু বেশি করে তাহলে হয়তো সেটাকে আমরা কম্পারেটিভ। আর যদি বলা যায় যে অপরিসীম যে দোষটা, সেটাকে বলবো আমরা সুপারলেটিভ, অর্থাৎ অধিক পরিমাণে যে দোষটা, সেটা বলা হয়েছে। যাই হোক, আমরা আজকে এটা নিয়ে একটু দেখি যে ডিগ্রি তিন প্রকার। সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ
সুপারলেটিভ। তিনটা আমরা কিন্তু পার্টস অফ স্পিচ থেকে আসলাম। আমি আগেও বলছি যে আমরা পার্টস অফ স্পিচ থেকেই শুরু করে দেব। তো পার্টস অফ স্পিচ থেকে আমি বলছি এটা যে প্রথমে আমরা দেখালাম যে পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন, তারপরে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। তো অ্যাডজেক্টিভটা হচ্ছে কি নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এটা। তো এই যে মানে দোষ গুণটা সেটা আমরা জানি সেই অ্যাডজেক্টিভটা। তো এই অ্যাডজেক্টিভের আবার পরিমাণ দেওয়া হয়েছে, সেই পরিমাণটা বা কতটুকুন সেটাকে নিয়েই হচ্ছে এই ডিগ্রি। আর ডিগ্রিটাকে আমি এইমাত্র ব্যাখ্যাটা দিলাম বা বললাম, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের যে তুলনাটা তাকে বলা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি, সেই কথাটা আমি বলছি। আর ডিগ্রি ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। আর ডিগ্রিকে তিনটা অংশে ভাগ করা হয়েছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তিনটা আমি এখানে বোর্ডে লিখেও দিলাম। তো এগুলো নিয়ে আবার একটু আলোচনার বিষয়, সেটা আমি এখন একটু পরিচিতিও দিচ্ছি কীভাবে, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এগুলোকে আমরা কীভাবে চিনতে পারবো সেটা আমরা দেখাবো। She is a good girl. She is better than her brother. She নাম্বার বলা আছে, she is the best girl in এখন এই সেন্টেন্সে আমি তিনটা এক্সাম্পল দিলাম। সেগুলো হচ্ছে প্রথমে লিখছি পজিটিভ ডিগ্রির যে এক্সাম্পলটা, দ্বিতীয়ত দিলাম হচ্ছে কম্পারেটিভ, তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ। এখন আমরা যে পরের দুইটা সেই দুটোকে আমরা দেখাচ্ছি যে তিনটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, যেমন গুড আছে, গুডের কম্পারেটিভ ফর্ম লেখা আছে বেস্ট, আর তার সুপারলেটিভ ফর্ম হলো বেটার, বেটার তারপর বেস্ট লেখা আছে। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই দেখা যাচ্ছে কি যে যখনই দেখবো কোনো অ্যাডজেক্টিভ ঠিক পরে দেন ব্যবহার করা হয়েছে, দেনের যে এটা বানানটা লেখা আছে THM, এই দেনটা কোনো অ্যাডজেক্টিভের পরে থাকলে আমরা বুঝতে পারবো সেটা কম্পারেটিভ ফর্মে লেখা আছে বা কম্পারেটিভ ডিগ্রিতে লেখা আছে। কিন্তু যখন আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভের ঠিক আগেই দা ইউজ করা হয়েছে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে। যেমন অ্যাডজেক্টিভগুলো হচ্ছে আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে দেওয়া হয়েছে কি এটা দেখা হয়েছে, আর সুপারলেটিভ ডিগ্রি আগে দেওয়া হয়েছে এটা, যেমন দিকে লেখা হয়েছে। তো এই অবস্থায় আমরা বুঝতে পারছি তিনটার যে পরিস্থিতিটা সেটাই, যে পজিটিভ যেটা লেখা হয়েছে তার বা সেই অ্যাডজেক্টিভের আগে এবং পরে দেখা যাচ্ছে কোনো চিহ্ন আমি দিই নাই, আর কম্পারেটিভ দিচ্ছি শুধু যে অ্যাডজেক্টিভের ঠিক পরেই ব্যবহার করছে হচ্ছে দেন THM, আর সুপারলেটিভের ঠিক আগে দেওয়া হয়েছে দা, এবং আন্ডারলাইন করে দিচ্ছি এবং বক্স সহ করে দিচ্ছি যে অ্যাডজেক্টিভটা লেখা হয়েছে বেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে, বেস্টের ঠিক আগে লেখা হয়েছে দা, আর কম্পারেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে বেটার, তার ঠিক পরেই লেখা হয়েছে দেনটা। তো এই দুইটার আমরা দেখলাম, কিন্তু যে ফার্স্ট এক্সাম্পলটা লেখা হয়েছে এটাকে আইডেন্টিফাই ওইভাবে করা হয়নি, শুধু দেখা হয়েছে যে তার আগে এবং পরে দেন এবং দা কোনোটাই ইউজ করা হয়নি। অতএব উই ক্যান আন্ডারস্ট্যান্ড there is no sign of positive degree after and later, পরে এবং আগে কোনোটাই পরিস্থিতি নাই। তো যাই হোক, আমরা আজকে পরিস্থিতিটা একটু দেখলাম, আরেকটু আমরা আগে যাই। সেটা হচ্ছে
যেহেতু আমাদের পরিচিতিটা হলো উই হ্যাভ ইউজড হিয়ার ইন্ট্রোডাকশন অফ দ্য ডিগ্রি, যে ডিগ্রি ক্লাসিফিকেশন বলা হয়েছে, ক্লাসিফিকেশন অফ ডিগ্রি হ্যাজ বিন described here at present on the board. Then I am going to transfer the degree from superlative to comparative and positive. An example is written on the blackboard. The sentence is written into superlative degree. এখন এইটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করব। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা করতে যাব, ইফ উই ওয়ান্ট টু ট্রান্সফার দ্য সুপারলেটিভ টু কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্ট এবং ভার্বটা, দেন উই ক্যান সি দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব, দেয়ার ইজ নো চেঞ্জ অফ দোজ, এগুলোর কোনো পরিবর্তন নাই। তো এই সেন্টেন্সের সাবজেক্টটা লেখা হয়েছে হচ্ছে সি, নেক্সট ভার্ব লেখা হয়েছে ইজ, আর যে ডিটা লেখা হয়েছে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিফোর ফিউ মিনিটস উই হ্যাভ এক্সপ্লেইনড অ্যাবাউট ইট, যে সুপারলেটিভ ডিগ্রি আগে অর্থাৎ অ্যাডজেক্টিভের যে মানে অ্যাডজেক্টিভের আগে যখনই ডিটা দেওয়া থাকবে তখনই সেটাকে বলা হবে সুপারলেটিভ। তো এই সেন্টেন্সে আমরা দেখছি যে বেস্ট একটা অ্যাডজেক্টিভ লেখা হয়েছে, তার ঠিক পূর্বে দা দেওয়া হয়েছে, সেহেতু সেটা সুপারলেটিভ। কিন্তু অন্য ডিগ্রিতে আদার্স টু ডিগ্রিজ it is impossible to used because it is the rule of grammar. তো গ্রামারের রুল অনুসারে এই এর আগে অন্য ডিগ্রি আগে বি বসানো হয় না, ডি বসানো হয় না। তো কম্পারেটিভ আমরা লিখছি হচ্ছে বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আর ইতিপূর্বে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে একটা দেন ব্যবহার করা হয়, আফটার কম্পারেটিভ ডিগ্রি দেন ইজ ইউজড অ্যাকর্ডিং টু রুলস অফ গ্রামার, গ্রামার রুলস অনুসারে ব্যবহার করা হয়। আর ওই পূর্বের যে এক্সাম্পলটা অর্থাৎ সুপারলেটিভ যে ডিগ্রিটা, সেই ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রির সামঞ্জস্য অর্থাৎ সিমিলারিটি রাখার জন্য একটা আদার লিখতে হয়। সরি, আরেকটা কথা আছে, এনি আদার, এনি আদার লিখতে হয়। এরপরে কি আসবে, সুপারলেটিভ ডিগ্রির যে পরে যে পার্টটা, নেক্সট পার্টস অফ সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড আফটার দেন এনি আদার। তো এই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি। তা আমার যে কথাটা বোর্ডে এখন লেখা আছে সেটা স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি আবার করে বলছি যে তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে আপাতত এটা তো এখনই হয়তো হওয়া সম্ভব। তা আমি আবার করে সেটাকে বলছি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে লেখা আছে, কারণটা হচ্ছে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে বেস্ট। তো বেস্টের আগে দিয়ে দেওয়া থাকবে। আমি তো বলছি যে সুপারলেটিভ ডিগ্রির আগে অর্থাৎ অ্যাডজেক্টিভের ঠিক আগে দেওয়া থাকলে সুপারলেটিভ ডিগ্রি। আর এই সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব তখন দেয়ার ইজ নো সেন্স অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব টু মেক কম্পারেটিভ ডিগ্রি ফ্রম সুপারলেটিভ। সুপারলেটিভে কম্পারেটিভ করতে কোনো সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেহেতু এখানে সাবজেক্ট হিসাবে লেখা হয়েছিল অ্যাজ এ সাবজেক্ট শি ইজ ইউজড টু ফার্স্ট এক্সাম্পল অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি। তো সেটা হুবহু লেখা হয়েছে, যে সাবজেক্ট ছিল সিটে লেখা আছে, ভার্ব লেখা ছিল সেটে লেখা আছে, শুধু ডিটাকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু সুপারলেটিভ ডিগ্রি না, এটা কম্পারেটিভ করছি সেহেতু বাদ করছে। আর যেহেতু সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ করছি সেহেতু এই সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম হিসেবে অ্যাজ এ কম্পারেটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি বেটার ইজ ইউজড হিয়ার এখানে ব্যবহার করা হয়েছে। আর আরেকটা কথা বলছিলাম ওই পরিস্থিতির সময়, ইন্ট্রোডাকশনের সময়, যে কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে অবশ্যই দেন বসানো হয়। আর সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির যে সিমিলারিটি আর মিনিংস অফ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির সাথে যে মিল রাখার জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম অতিরিক্ত দেন এনি আদার। এই দেন এনি আদারের ঠিক পরে লেখা হয়েছে ওই বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, নেক্সট পার্টস অফ সুপারলেটিভ ডিগ্রি ইজ রিটেন আফটার দেন এনি আদার, এরপরেই লেখা হবে। তো এরপরে আজকে আমি আর আলোচনা করতে চাচ্ছি না, আজকের মতো এখানে আমি শেষ করতে চাচ্ছি।
তো আগামীতে আমরা হয়তো আরেকটু সময় নিয়ে আরেকটু আলোচনা করব। তো স্টুডেন্টদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে যদি তোমাদের এখানে বুঝতে কারো ব্যর্থতা থাকে কাইন্ডলি ফোনে হোক স্কুলে এসে হোক, আমি প্রতি বুধবারে 11টায় ক্লাস আসি, তো যোগাযোগ করলে হয়তো আমি একটু চেষ্টা করতে পারি তোমাদের সাথে সামনাসামনি বসে হয়তো কিছু বোঝানোর জন্য। এই বলে আজকে আমার বিদায় নিচ্ছি। গুড মর্নিং।